505টা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সিমও থাকছে কলকাতার সিম। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প ভুলবো এবার। 1 2 3। আমায় নিয়ে পর লিখেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300 400 হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম দুজন মিলে থিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এই ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে ওর মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-এর 2 এলজি রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি যাচ্ছে, এবং সোজা ঢুকে পড়লো বাঙালি আড্ডার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহান নিষ্ক্রমণ 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত বড়দের জিনিস দেখিয়ে শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাই থেকে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ড ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে তাকে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবন লুকিয়ে শুরু করে দিলেন। আর পেলে পেলে কলকাতায় ছিলেন না, কিংবা লিওনেল মেসি। ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেব টিম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জলজল করছে সেই দিনটা। ওই সালে কিন্তু ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি? কিন্তু বড় ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না। তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হোক। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছে, কলকাতাকে সকল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই দিকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার লর্ড?
বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের জন্য। হ্যাঁ, আর বছর ছয়েক পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এটাই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর। যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মনুষ্য নগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে খেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার। প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর তিনেক বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনটায় ভারতীয় নায়ক এসে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতা এসেছিলেন, তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যা সেন্স বেশি তার পেছনে সেন্সার লাগবেই। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়েও সাংঘাতিক নিন্দেবন্ধ করে লেখা দিতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজবাজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টি লিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বলে রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া মানুষ কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু মশকায় না, এদিকে নাকি গোটা দেশে একটা স্ক্রু নেই। ওই জন্যেই যাদের মাথা শুরু গিয়ে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চলে বসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুশি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টসের এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেসকোর্সের ঘোর ধরে টাকা ওড়ানো, আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাদের, তোমার নাই নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিয়ে বাই বাই করে ঘোরো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকরি বলে দো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। কত হাসির তো শুনি, তোমার মুখে তো কম তারিখ পৌঁছলেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় শয় লোক মরেছে, আর অন্য লোকেরা কাজে ডিঙিয়ে দিয়ে বিধায় অফিস করেছে, আড্ডা মাতিয়ে গেছে। ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনে গান শুনেছি। তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটর ফটর? দেখো, যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিল সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যু, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন, এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে গেলে বিরাট ক্ষতি নেই। সেটাও মনে রেখো।
এও মনে রেখো, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়ে এই শহরে। তাও ঠিক 1942-এ তৈরি হওয়া আইপিটি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় পদ্মমণিমুক্ত জন্ম হয়েছে তার ইয়োদ্ধায়। শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটিআই তো ঝলমলে দিয়ে উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ বই বই করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্ম, যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করবো, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটি থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকার ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালে বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল স্রোত চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ছিলে। আমার দারুণ মজা লাগছিল। যে চকচকে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না, তাহলে টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে ভালো ভর্তি পার্বণ দুর্গা পুজোটাই হতো না। দুর্গা পুজোটাই হতো না? ওমা, কেন? আরে শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিল ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। এ তো ভারী বলবে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম।